ম্যাম, আপনি আপনার সেশন স্টার্ট করুন। ম্যাডাম কিছু বলবেন না? অ্যাকচুয়ালি আপনার ঢোকার আগে ওটা হয়ে গেছে, এর আচ্ছা জন্যই আচ্ছা। বলছি আপনি শুরু করে দিন। হ্যাঁ ম্যাডাম, আপনি আপনার সেশন শুরু করুন প্লিজ। ঠিক আছে। আচ্ছা, আগের দিন তো বলছিলাম, বেশি দিনও হয়নি, ওই সখার চরিত্র সম্বন্ধে বলছিলাম। এখন সখার চরিত্র খুব বেশি যে আমরা পাই তা নয়। আগেই বলেছিলাম যে এর মূল পাচ্ছি আমরা ভাষার চারুদত্তে, কিন্তু আমরা সেখানে না গিয়ে আরো ডিটেল ব্যাপারটা সেখানে আমরা শুদ্ধকের বৃক্ষকটিকে আসছি। সখার সম্বন্ধে আগের দিনও বলেছিলাম যে সখার হচ্ছে যাকে বলা যায় অধমা প্রকৃতি বা অধম চরিত্র। বিদূষকের চরিত্র হচ্ছে মধ্যম, আর সখার একেবারেই অধম, কারণ সে খুব নিচু মানের মানুষ। শিক্ষা দীক্ষা বা আচার ব্যবহারের দিক থেকে, সব দিক থেকে আমরা তার প্রমাণ পাই। তো রাজার আমরা পাচ্ছি সরকার নিজেকে প্রথমে আসছি। সকালের মুখের ভাষাও যেটা কিনা সব থেকে নিচু এবং যা লোক ব্যবহার এবং পৌরাণিক যা কিছু আমাদের জ্ঞান আছে সেগুলো সবই উল্টোপাল্টা তার কাছে হয়ে যায়। আর এখানে আমরা সকারকে যে দেখছি তার আসল নাম হচ্ছে সংস্থানক, কিন্তু তাকে সকার বলেই সবাই রেফার করে থাকে। তো এখানে সকারের উক্তি, প্রত্যুক্তি ইত্যাদি সম্বন্ধে বলা হয়েছে যে সে কিরকম ভাবে কথাবার্তা বলে। আগম লিঙ্গ বিহীনং দেশ কাল ন্যায় বিপরীতম ব্যর্থই কার্থব অপার্থক ভবতি হি বচনং সকারস্য। সকারের উক্তি কিরকম, সেখানে আগম অর্থাৎ যা আমরা যেসব জ্ঞান আমরা আহরণ করে থাকি বেদ পুরাণ ইত্যাদি থেকে, সেখানে যেভাবে বলা হয়েছে, আমাদের দেশে মোটামুটি রামায়ণ মহাভারতের গল্প খুব কম শিক্ষিত লোক বা অশিক্ষিত লোকেরাও জানে। তো সেটাও সকার ঠিক মতো মনে রাখতে পারে না। তাছাড়া অন্যান্য যে সমস্ত আর কি নর্মস আছে, যে এটার সঙ্গে এটা যায়, ওটার সঙ্গে ওটা যায়, এই ধরনের ব্যাপার সেটা দেশ কাল ন্যায় এসবগুলো সে মানে না। তার কথার অনেক সময় মানে হয় না, অথবা এক অর্থের বিভিন্ন শব্দ সে ব্যবহার করে, অথবা যে অর্থে ব্যবহার করার কথা তার থেকে ভিন্ন অর্থে ব্যবহার করে। এই কথা সকারের বচন সম্বন্ধে বলা হয়েছে। আরো বলা হয়েছে অযথার্থ ক্রমং ব্যর্থং পুনরুক্তং হতোপমম লোকন্যায় বিরুদ্ধং চ সকার বচনং বিধি। তার কথাবার্তা কিরকম হচ্ছে সেগুলো হবে অযথার্থ ক্রম। যে ক্রম অনুযায়ী যেটা বলা উচিত সেটা সে অনুযায়ী বলে না। তার কথার ঠিক মতন অর্থ হয় না, বারবার করে একই কথা রিপিট করে বা একই অর্থ রিপিট করে। উপমার ব্যবহার তার অত্যন্ত নিকৃষ্ট, এবং লোকন্যায় বিরুদ্ধ। লোকাচার এবং ন্যায় যেসব নিয়ম কানুন আছে, যেমন গাছে ফল হয় না ফলে গাছ হয়, এটা জিজ্ঞাসা করলে সকার হয়তো বলবে ফলেই গাছ হয়। এগুলো এই ধরনের সকারের কথা বলা হয়েছে। এবং সাহিত্য দর্পণকার বলেছেন সকার হচ্ছে অহংকারী, মূর্খ, বন্ধবংশে তার জন্ম, অকস্মাৎ ধন লাভ করেছে এবং সে রাজার শালক, কিন্তু অনুরা ভ্রাতা সব মদমূর্খতা অভিমানী দুষ্কুলতা ঐশ্বর্যের যুক্ত সোয়ম অনুরা ভ্রাতা রাজ্য শালক সকার ইত্যুচ্চ। তো এখানে আমরা দেখেছি রাজশালকের রূপেই আমরা সকারের পরিচয় প্রথম পাচ্ছি, এবং সকারের সম্বন্ধে গোড়া থেকেই বলা হয়েছে, যেটা আমরা কথোপকথনের মাধ্যমে জানতে পারি যে নগরের শ্রেষ্ঠা নর্তকী বসন্ত সেনা, তার প্রতি সকারের অনুরাগ আছে, কিন্তু বসন্ত সেনা সকারকে ঘৃণা করে, সে সকারকে চায় না।
তার অনুরাগ হচ্ছে চারু দত্তের প্রতি, নায়ক চারু দত্তের প্রতি। চারু দত্ত এমন মানুষ যিনি তার সমস্ত ধন সম্পত্তি দরিদ্রের জন্য বিলিয়ে দিয়েছেন, দিয়ে এখন তিনি অত্যন্ত দরিদ্র হয়ে পড়েছেন। সেই অবস্থায় তিনি তো বসন্ত সেনের কাছে যেতে পারেন না, বা তাকে যাকে বলে শুধু প্রেম, শুষ্ক প্রেম নিবেদন করতে পারেন না। সেজন্য চারু দত্ত তার থেকে সরে থাকে। এইসব কথাগুলো আমরা প্রথম অঙ্কেই পাচ্ছি, এবং প্রথম অঙ্কেই আমরা দেখছি যে বসন্ত সেনা পিছু নিয়েছে সখার, এবং তার সঙ্গে ব্রিটও। ব্রিট চরিত্র আরেকটি আমরা বিভিন্ন নাটে পাই। ব্রিট সম্বন্ধে পরে আবার বলার ইচ্ছে আছে। যাই হোক, তো সেই ব্রিট এবং তার একটি ভৃত্য, এদের নিয়ে সরকার চেষ্টা করছে বসন্ত সেনাকে তাড়া করে তাকে ধরতে। রাস্তা একেবারে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সেখানে বসন্ত সেনাকে সে দেখতে পাবে কি করে? তখন ব্রিট তাকে বলছে যে এই অন্ধকারে বসন্ত সেনাকে দেখা যাবে না বটে, কিন্তু ওর খোপায় যে ফুলের মালা আছে এবং গলায় ফুলের মালা আছে, সে ফুলের গন্ধ পাবে, আর তার অলংকারের যে নিক্কণ, তাই দিয়ে তাকে খুঁজে পাবে। তখন তার উত্তরটা সকালের খুবই টিপিক্যাল উত্তর। সে বলছে যে হ্যাঁ, আমি তো মাল্যগন্ধ শুনতে পাচ্ছি, কিন্তু অন্ধকারে আবার নাক বুজে গেছে, আমি ঠিক মতো ভূষণের শব্দ দেখতে পাচ্ছি না। তো এই রকম যার বিদ্যা বুদ্ধি, এবং যাকে গোড়া থেকেই বিট, যে কিনা তার বোধহয় অন্যতম বন্ধু, একমাত্র বন্ধু, সে তাকে গোড়া থেকে কাডেলি মাতো বলে ডাকে। সেটা একটা খারাপ গালাগাল। এই গালাগালটা মানে এটা গালাগাল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ওটা ও একটা স্নেহের প্রকাশ বলে দেখছে, এবং সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই গালাগাল খেলেও তার কিছু এসে যাবে না। এবং তারপরে কি হলো সেটা আগের দিনে আলোচনা করেছিলাম, যে বিদূষকের সঙ্গে কিভাবে কথোপকথন হলো এবং বসন্ত সেটাকে ধরতে পারেনি ইত্যাদি, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এছাড়া এর মধ্যে আরো অনেক হাসির এপিসোড আছে, সেগুলোতে আমরা পরে আসবো। আপাতত সকালের কিছু ব্যাপার আমরা দেখে নিচ্ছি। সকালকে আমরা আবার পরে পাচ্ছি, যখন আমরা অষ্টম অঙ্কে এসে আবার সকালকে তার ফুল গ্লোরিতে পাচ্ছি। তো অষ্টম অঙ্কে ব্যাপারটা বলতে গেলে আগে একটু অন্য কথা বলতে হবে। সেটা হচ্ছে যে আগেই বলেছিলাম যে বসন্ত সেনা রোহসেনের, চারু দত্তের পুত্র রোহসেনের খেলার মাটির গাড়ি তার অলংকার দিয়ে ভরে দিয়েছিলেন, এবং বলেছিলেন যে এই অলংকার দিয়ে তুমি সোনার গাড়ি গড়িয়ে দাও, আমি তোমার মা হলাম। এইসব কথা আগে হয়ে গেছে। তো সেসব কথা অবশ্য জানার কথা নয় সকালে। ইতিমধ্যে যখন চারু দত্ত এবং বসন্ত সেনার দেখা হয়েছে, তখনই তারা ঠিক করেছেন যে পরের দিন একটা জীর্ণ উদ্যান আছে, পুষ্পকরণ্ডক নামে একটি জীর্ণ উদ্যান আছে, বহু পুরনো বাগান। এখন যেমন আমাদের আমরা নানান বাগান টাগানে যাই, আমার বাড়ির কাছেই আছে হর্টিকালচার গার্ডেন, সেখানে অনেক ফুল টুল আছে, কিন্তু সেটা জীর্ণোদ্যান নয়, সেটা খুব ওয়েল মেনটেন। কারণ এখানে জীর্ণোদ্যানটা খুব পুষ্পকরণ্ডক জীর্ণোদ্যান, মানে সেখানে খুব একটা লোকজন বোধহয় যাতায়াত করে না, একটু ঠিক পরিচর্যা, গাছপালার পরিচর্যা, বাগানের পরিচর্যা সেভাবে হয় না। কিন্তু সেখানে নিশ্চয়ই বেশি লোক যায় না বলে চারু দত্ত বেঁচেছেন জায়গাটা, সেখানে বসন্ত সেনা এবং তিনি মিলিত হবে, এবং বসন্ত সেনাকে নিয়ে যাওয়ার জন্য তিনি তার গরুর গাড়ি পাঠিয়েছেন। ইতিমধ্যে একটা বিপর্যয় ঘটে গেছে। সকালের গাড়িও আসছিল পুষ্পকরণ্ডক উদ্যানে, সেখানে সকাল বীজ এরা সব গিয়ে ফুর্তি টুর্তি করতে যাবে। ইতিমধ্যে পূর্বদিন বলেছিলাম আর্যকের কথা, আর্যক যে কিনা পরে রাজা পালককে হত্যা করে রাজা হয়। সেই আর্যককে বন্দি করে রাজা পালক রেখেছিলেন। সেই আর্যক পালিয়ে আসেন থেকে, কারাগার থেকে পালিয়ে আসেন। তার পায়ে তখনও শিকল বাঁধা, এবং তিনি সামনে বসন্ত সেনার গাড়ি দেখে সেখানে উঠে পড়েন। তাতে যে গাড়িটা চালাচ্ছিল যে দাস, সে মনে করলে বসন্ত সেনাই উঠেছেন, কারণ বসন্ত সেনার
অলংকারের আওয়াজ শোনা যাচ্ছে, নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে। সেটা আসলে আর্যকের পায়ে ওই শিকলের আওয়াজ। তো শেষ পর্যন্ত আর্য গিয়ে চারুদত্তের আশ্রয় পান এবং চারুদত্ত তাকে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে, তাদের সঙ্গে মিলিত হতে পাঠিয়ে দেন। আর এদিকে বসন্ত সেনাও যখন বেরিয়েছেন, তিনিও রাস্তায় আমাদের যেমন ট্রাফিক জ্যাম হয় সেই রকম পরপর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে। বসন্ত সেনাও আর দেরি না করে সামনে যে গাড়িটি পেয়েছেন সেটাতেই উঠে পড়েছে। সেটা আসলে সকারের গাড়ি। তারা না জেনে শুনেই এই বসন্ত সেনা এই সকারের একেবারে বুথের মধ্যে, কবলের মধ্যে গিয়ে পড়েছে। এই থেকে একটা মারাত্মক পরিস্থিতি হয় এবং এখানে সেজন্য যেহেতু বসন্ত সেনা সকারকে প্রেমিক হিসেবে প্রত্যাখ্যান করেন এবং তাকে পদাঘাত পর্যন্ত করেন, তখন সকার তাকে গলা টিপে মেরে ফেলে। এটা হলো এই অঙ্কের শেষ দিকের ঘটনা। কিন্তু শুরুটা হচ্ছে অন্যভাবে। শুরুটা অনেক ঠাট্টা তামাশার মধ্যে দিয়ে। একজন ভিক্ষু প্রবেশ করছে, ওদিক থেকে বিট এবং সকার আসছে। সকার ওই দেখে, শ্রবণকে দেখে খুব ক্ষেপে যাচ্ছে, বলছে আপানক মধ্যে প্রবিষ্টস্যৈব রক্তমূলকস্য শীর্ষন্তে ভূষামি। যে ছুরিখানায় যেমন লাল লাল মূলো থাকে, ওই মদের চাট হিসেবে খায় লোকে, সেই মূলো যেমন মুচড়ে ভাঙা হয়, তোমার মুন্ডু সেইভাবে ভেঙে ফেলবো, এই ধরনের কথাবার্তা। এবং তাকে বাঁচাবার জন্য বিট চেষ্টা করছে প্রাণপণে যে কিভাবে তাকে রক্ষা করা যায়। তাকে বলছে তুমি এখানে কি করছো? সে বললে আমি এসছি এখানে পুকুরে আমার চিবর ধুতে। তখন সকার বলছে, আরে দুষ্ট শ্রমণক এতদ মম ভগিনীপতিনা সর্বোদ্যানানাং প্রবরণ পুষ্পকারণ্ডকোদ্যানং দত্তং যত্র তাবৎ শুনকা শৃগালা পানীয়ং পিবন্তি। ওরে দুষ্টু ভিক্ষু, জানিস না এটা আমার ভগ্নিপতির সব উদ্যানগুলির সেরা উদ্যান পুষ্পকরণ্ড। এটা দিয়েছেন কি জন্য? তিনি আমাকে এখানে শেয়াল কুকুরেরা জল খাবে। আহমপি প্রবর পুরুষ মনুষ্যকার রাস্তা, আমি এত বড় একটা মানুষ, আমিও এখানে স্নান করি না। তত্র পুষ্কর ইন্ডিয়া পুরাণ কুলিথ বর্ণানি উগ্রগন্ধিনী চিবরানি প্রক্ষালয়সি। সেখানে তুমি তোমার ওই চিবর ধোবে সেই পুকুরে, সেখানে পুরনো কুলত্থ কলাইয়ের জলের মতো যার রং, সে রং বেরোবে সেখানে ধুলে, আর দুর্গন্ধ সেই চিবর তুমি এখানে ধোবে? তো আমি এক প্রহারিকা করো, এক চড়ে তোমায় শেষ করে দেবো। এই ধরনের উক্তি, এরকম উক্তি অবশ্য আজকাল আমরা প্রায়ই শুনে থাকি বড় বড় নেতাদের মুখেই, যে এখানে খুব একটা বিচিত্র কিছু হচ্ছে এমন কথা বলা বোধহয় যাবে না। যাই হোক, বিট তাকে বাধা দেবার চেষ্টা করছে যে ছেড়ে দাও না, কেন পেছনে রেখেছো, যেতে দাও যেতে দাও। তখন সকার বলছে আচ্ছা ঠিক আছে, আরে তেষ্টা তাবৎ যাবৎ প্রধারয়, আমি দাঁড়াও দাঁড়াও আগে পরামর্শ করে নি। বিটু বলছে কার সঙ্গে পরামর্শ করবে? আত্মারও হৃদয়ের, আমার হৃদয়ের সঙ্গে পরামর্শ করবে। সকার বলছে হৃদয়কে, পুত্রক হৃদয় ভট্টারক পুত্রক এষ শ্রবণক কি দাব কিং গচ্ছতু কি তিষ্ঠতু। বাছা হৃদয়, বাবার হৃদয়, তুমি কি আমার পুত্র হৃদয়, তুমি কি বলছো? আমি কি এই শ্রবণকে যেতে দেবো না যেতে দেবো না? স্বাগতম নাপি গচ্ছতু নাপি তিষ্ঠতু। মনে মনেই বলছে যে যাবেও না থাকবেও না। প্রকাশম ভাব সম্প্রতারিত মায়া হৃদয় সহ এটাই মম হৃদয় ভাড়াতি। আমার হৃদয়ের সঙ্গে পরামর্শ করেছি, হৃদয় বলছে, কি বলছে? মাপি গচ্ছতু বাপি তিষ্ঠতু, যাবেও না থাকবেও না। মাপি উচ্ছ্বসিতু মাপি নিঃশ্বাসিত, নিঃশ্বাসও ফেলবে না আবার নিঃশ্বাসও ফেলবে না। উচ্ছ্বাস মানে নিঃশ্বাসিত। ইহাই বা ঝটিতি পতিত্বা বৃহতাম, এখানেই পড়ে মরে যায়, এক্ষুনি মরে যায়।
তো তখন বীর বলছে আচ্ছা ছেড়ে দাও না, বলে আচ্ছা হ্যাঁ যা যেতে পারে। ননু সবায়ন, একটা শর্ত আছে, কি শর্ত? তথা কর্দবং প্রক্ষিপতু যথা পানীয়ং পঙ্কাবিলগ্ন ভবতি, অথবা পানীয়ং পুঞ্জীকৃত্য কর্দমে ক্ষিপতি। এমন করে কাদা ফেলবে যাতে করে জল ঘোলা না হয়, অথবা জল পুঞ্জীভূত করে, আজলা করে না, পুঞ্জ করে ডালা করে কাদার মধ্যে ফেলবে। তখন বীজ হতাশ হয়ে বলছে যে একে বলে কিছু লাভ আছে? বিপর্যস্ত বনশ্চেষ্টে শিলা সকল কর্মভি মাংস বৃক্ষই এক মূর্খ জ্ঞান মূর্খই ভারাক্রান্তা বসুন্ধরা। এইরকম ধরনের যার বুদ্ধিশুদ্ধি, যেমন তার বুদ্ধি তেমনি তার কার্যকলাপ, আর দেহটা যেন একটা পাথরের চাই, এ হলো একটা মাংস বৃক্ষ। তো মানুষ নয়, মাংসের একটা বৃক্ষ, চা কোনো কাজে লাগে না। এরকম মূর্খ থাকলে ধরিত্রী ভারাক্রান্তা হয়। যাই হোক, তাকে তো কোনো রকম করে বীজ ওখান থেকে সরিয়ে দিল। তারপরে দুজনে, সকার এবং বীর দুজনে সেই উদ্যানের, জীর্ণোদ্যানের শোভা দেখে গদগদ এই বলছে যে, সকার বলছে বহু কুসুম বিচিত্রিতা চ ভূমি কুসুম ভরেণ বিনামিতাশ্চ বৃক্ষা ধ্রুম শিখর লতাবলম্বমানা পনস ফলানিব বানরা আলম। এই যে এখানে এসছি, এখানে অনেক ফুল মাটিতে ছড়িয়ে আছে, আর গাছ ফুলের ভারে নুয়ে পড়েছে, আর গাছের ডগায় যে লতা ঝুলছে সেখান থেকে বাদরগুলো, কাঁঠালের মতো দেখতে বাদরগুলো দুলছে। তো মানে কালিদাস পড়লে বোধহয় অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এইসব কথাবার্তা হতে হতে সকালের মনে হয়েছে যে এখনো তো ওই স্থাবরক চেট যে কিনা আসার কথা ছাতা নিয়ে, গাড়ি নিয়ে, গরুর গাড়ি নিয়ে, সে তো কই এখনো এলো না। ততক্ষণ আমি একটু গান করি বলে গান শুরু করে দিল। গান শোনাতে শোনাতে বলছে কিরম কিরম গান শুনছো বলো। দিতে বলছে খুব ভালো। গন্ধর্ব ভাবা, তুমি তো গন্ধর্ব। কথম গন্ধর্ব না ভবিষ্যামি হিঙ্গুজ্জ্বলা চিরক ভদ্র মুস্তা वचाया ग्रंथि सगुड़ा च शुंठी एषा मया सेविता गंधयुक्ति कथं नाहं मधुरेश्वर इति। আমি হিং, জিরে, মুথো ঘাস, বচ যেটা কাশি হলে খায়, হ্যাঁ, গুড়, সুট, এইসব দিয়ে মিশিয়ে খেয়েছি, তবে আমার গলা কেন মধুর না হবে। এই ধরনের খুব উচ্চ পর্যায়ের কথাবার্তা হচ্ছে, হতে হতে গাড়ি এসে গেছে। তখন সকাল স্থাবরক চেটকে বলছে যে পুত্রকে স্থাবরক চেটে আগতোসি। পুত্র স্থাবরক চেট, তুই এসেছিস? চেটে বলছে হ্যাঁ এসেছি। প্রবহণম আগতম, গাড়ি এসেছে? হ্যাঁ হ্যাঁ এসেছে। তো আমার গাবু কি আগত, গরুগুলো এসেছে? হ্যাঁ তাও এসেছে। তমাপি আগত, তুইও এসেছিস? তখন চেট এসে বলছে হ্যাঁ দাদাবাবু আমি এসেছি। তাহলে তুমি কি করবে? এই ভাঙা পাঁচিলের ওপর দিয়ে গাড়িটা ঢোকাও। তখন চেটে বলছে ভট্টারক বৃষভ ব্রিয়েতে প্রবাহনমপি ভজ্জাতে আহমপি চেটো ব্রিয়ে। গরুগুলো মরে যাবে, গাড়িটাও ভেঙে যাবে, আমিও মরে যাব। বলে আরে রাজের শালকও হব, আমি তো রাজার শালা। বলদ বলে তো আরো দুটো বলদ কিনবো, গাড়ি যদি ভাঙে আবার নতুন গাড়ি বানিয়ে নেবো। তুই বললে কি হবে, আর একটা আর কেউ আমার গাড়ি চালাবে। যাই হোক, এইসব সত্ত্বেও কিন্তু কেউই মরলো না, গাড়িও ভাঙলো না, পাঁচিলের উপর দিয়েই গাড়িটা নিয়ে এলো। এবং তারপর নানা রকমের রঙ্গরসিকতা হতে হতে গাড়িতে কে আছে তখন দেখতে পেলো যে গাড়িতে বসন্ত সেনা রয়েছেন, এবং বসন্ত সেনা তাকে ফিসফিস করে বললেন যে ভুল করে আমি অন্য গাড়িতে এসে পড়েছি, আমার এখানে আসার কিন্তু উদ্দেশ্য ছিল না। তখন বিট প্রাণপণ চেষ্টা করছে যাতে না দেখতে পায়, সকার যাতে না
বাসন্ত সেনাকে দেখতে পায়, কি করা যায়, কিভাবে করা যায়। তখন সে গিয়ে এই যে বলছে, সকালকে বলছে যে ওই গাড়িতে ভূত আছে। তখন বলছে যে ভূত, ওরে বাবা আমি তো ভূতে ভীষণ ভয় পাই। তখন বলছে যে ভূত। তারপরে তার নিজের স্ফুট বুদ্ধি যেটা, সেটা জেগে উঠেছে যে যদি ভূত যদি হয় তাহলে তো তোমাকে খেয়ে ফেলতো, কই তোমাকে তো কিছু করলো না, তাহলে নিশ্চয়ই ভূত, আমি দেখবো কে আছে। তখন উপায় না দেখে সকারকে বলছে বসন্ত সেনা তোমার অভিসারে এসেছে। কিন্তু যখন সে কথা প্রথমে বিশ্বাস করেছে সকার, কিন্তু তারপর যখন বসন্ত সেনা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বলছে তো আমি কোনোদিন তোমার কাছে আসবো না ইত্যাদি, তখন সে ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলো। তারপরে বসন্ত সেনার পদাঘাতে আরো বেশি ক্রুদ্ধ হয়ে উঠলো। তখন সে ভাবলো যে একে তো মেরে ফেলতে হবে। তখন সে প্রথমে চেটকে অনুরোধ করলো যে যা, ওকে মেরে ফেল, তোকে সারা জীবন মাংস খাওয়াবো, এত মাংস খাবি চেটে চেটে খেয়ে খেয়ে শেষ করতে পারবি। তারপর বিটুকে বলছে তুমি, সে রাজি হলো না যখন, বলে বিটকে বললো তুমি মারো, বলে আমি পারবো না, আমি এই অথর্ব করতে পারবো না। তখন বললে যে এরকম করেও কিছু যখন করা গেল না, তখন স্থাবরককে একটা কোনো ছুতো দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিল। দিয়ে বিটুকে বললো যে তুমি তুমি খুনটা করো। কিছুতেই খুন যখন করছে না, বলে আচ্ছা ঠিক আছে, আমি কাউকে মারবো না, আমি তো ঠাট্টা করছি। তখন ওরা দুজনেই ভাবলো যে একটু দূরে চলে গেলে হয়তো সত্যি সত্যি প্রেম নিবেদন করবে আর বিরক্ত করবে না। তো সেই অবস্থাতেই ওরা যখন নেপথ্যে একটু চলে গেছে, তখন সকার অনেক চেষ্টা করলো বসন্ত সেনার মন ফেরাতে, কিছুতেই কিছু যখন করতে পারলো না, তখন তাকে গলা টিপে মেরে ফেললো। তো ইতিমধ্যে ওরাও ফিরে এসেছে এবং ফিরে এসে দেখে যে এই ব্যাপার হয়েছে। তখন তারা সেখান থেকে চলে গেল ঘৃণা ভরে, কিন্তু স্থাবরককে সকার বন্দি করে নিজের কারাগারে রেখে দিল। আর বিট সেখান থেকে চলে গেল যাতে করে কোনোভাবে তাকে এই এর সঙ্গে জড়ানো না হয়। এদিকে সকারের কিন্তু যা কূটবুদ্ধি, সে বলছে তুমি তো মেরেছো বসন্ত সেনাকে, আমি নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী আছি, আমার সাক্ষ্য তো কেউ অস্বীকার করবে না। এইভাবে তখন বীর্য সেখান থেকে চলে গেল এবং তারপর যেটা করা খুব স্বাভাবিক ছিল সকারের পক্ষে, সে করলো। সে পরের দিন চলে গেল আদালতে, সেখানে নালিশ করতে গেল যে বসন্ত সেনাকে খুন করা হয়েছে। তো ইতিমধ্যে বসন্ত সেনার মা তার খোঁজে আদালতেও এসেছেন। ইতিমধ্যে হইচই পড়ে গেছে কি হলো। তখন সকার এসছে, সকার স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে, কিন্তু এসে সে যে এ করবে, এসে এসে যে সে মামলা দায়ের করবে, তাকে দেখেই আদালতে যারা ছিলেন ধর্মাধিকারী এবং অন্যান্য যারা, তারা সবাই বললো যে আজকে সময় হবে না, আজকে তোমার কেস আমরা শুনবো না। তখন বলে সে আবার একটা কথা হলো, বললে আহ, এই যে খুব রেগে গিয়ে বললো যে ঠিক না দৃশ্যতে মম ব্যবহার, আমার মামলা শোনা হবে না। যদি না দৃশ্যসে तदा अभुत्तं राजानं पालकं भगिनीपति विज्ञाप्य भगिनीं मातरं च विज्ञाप्य एतम् अधिकरणिकं दूरीकृत्य अन्यम् अधिकरणिकं स्थापयिष्यामि। যদি আমার কেস আজকেই না দেখো, আজকেই যদি না শোনো, তাহলে আমি গিয়ে আমার জামাইবাবু আবুত্ত আর জামাইবাবু রাজা পালক আমার ভগ্নিপতি, তাকে গিয়ে বলবো, আমার বোনকে আমার মাকে গিয়ে বলবো, তখন এই বিচারককে দূর করে দিয়ে অন্য বিচারক নিয়ে আসবে। এইসব দেখে শুনে তখন সকলেই মনে করলো যে আর না ঘাটিয়ে
এটাই কিছু একটা করতে হবে। সর্বমস্য মূর্খস্য সম্ভাব্যতে ভদ্র উচ্চতাম আগচ্ছে দৃশ্যতে তো ব্যবহার। যাও ডেকে নিয়ে এসো, বলো আপনার ব্যবহার, আপনার কেস শোনা হবে। সকালের কিন্তু ওইটা মনে আছে। প্রথমং ভাড়ান্তি না দৃশ্যতে সাম্প্রতম দৃশ্যতে, তার নাম ভীত ভীত অধিকারের ভোজকা। এই জজ বেটারা ভয় পেয়েছে। যজ্ঞহং ভণিষ্যামি তত্তৎ প্রত্যয়িষ্যামি, আমি যা যা বলবো সব বিশ্বাস করতে হবে বলে ভেতরে গিয়েছে গেছে যখন, তখন অধিকরণিক তাকে বলছে আপনি বসুন। আত্মীয়া এসব ভূমি, এটা তো আমারই জায়গা। তার যাত্রা মাহিয়ান রোচতে তত্র উপবিশামি, বা যেখানে ইচ্ছে সেখানে বসবো। শ্রেষ্ঠীরা যেখানে বসে আছে সেখানে গিয়ে বলছে এসো উপবিশামি শোধনাকাঙ্ক্ষী প্রতি রানু অত্র উপবিশামি। শোধনক যে কিনা ওদের কোর্টের যে বেলিফ, তাকে বলছে এখানে বসছি। ইত্যাদি অধিকার কারণিক বাস্তাকে হাস্তাং দাত্বা এসো উপবিশামি, জজের মাথায় হাত দিয়ে বলছে এখানে বসবো। এইসব করে টোরে শেষ পর্যন্ত কি হলো, মাটিতে বসে পড়লো। তারপরে বললো যে আমি কাঁদে কাঁদে কথা বলবো, এত বড় আমার পরিবার এবং বৃহতি বল্লভ প্রমাণস্য কুলে অহং জাত, আমার এত বড় খুরি, মাটির খুরির সমান আমার বংশ, আমি কানে কানে যা বলার বলবো। কি বলবে? রাজস্ব শুরু মম পিতা রাজা তাতস্য ভবতি জামাতা রাজস্বালোহং মমাপি ভগিনীপতি রাজা। আমার বাবা রাজার শ্বশুর, রাজা আমার বাবার জামাই, আমি রাজার শালক, আমার ভগ্নিপতি রাজা, কাজে আমি যা চাইবো তাই হবে। এইসব কাণ্ড কারখানা করে প্রথমেই বলছে যে तेन मध्ये तेन मध्ये भगिनीपतिना परितुष्टेन मे क्रीडितुं रक्षितुं सर्वोद्यानानां प्रपरं पुष्पकारण्यक जीर्णोद्यानं दत्तम्। আমার ভগ্নিপতি আমাকে প্রতি পরিতুষ্ট হয়ে আমার সেখানে ক্রীড়া করার জন্য এবং রক্ষা করার জন্য সব উদ্যানের শ্রেষ্ঠ পুষ্পকরণ্যক নামে জীর্ণোদ্যান দিয়েছে। সেখানে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি যে একটি স্ত্রীলোক মরে পড়ে আছে। তো কি করে, তখন জজ জিজ্ঞেস করছেন কোন স্ত্রীলোক মারা গেছে, সেটা কি আপনি জানেন? তখন বলছে আরে দূর, আমি জানবো না, হচ্ছে তাদৃশী নগর মন্ডলেন কাঞ্চন শত ভূষণা। এই যে বসন্ত সেনা, তিনি নগরের ভূষণ, তিনি শত কাঞ্চনের ভূষণ পরে থাকেন। কেনাপি পুত্রেণ अकल्यवर्तस्य कारणात् शून्यं पुष्पकारण्डक जीर्णोद्यानं प्रविश्य बाहुपाश बलात्कारेण बसन्तसेना मारिता ना माया। বসন্ত সেনাকে মেরেছে কোন কুপুত্র অর্থ কল্লবর্ত, উচ্চ কারণে অর্থ কল্লবর্ত, টাকার লোভে, তুচ্ছ টাকার লোভে এই শূন্য পুষ্পকরণ্যক জীর্ণোদ্যানে প্রবেশ করে গলা টিপে বসন্ত সেনাকে মেরেছে, আমি মারিনি। কথাটা হাসি হয়ে গেল, মুখ দিয়ে বেরিয়েই গেল। তারপরেই বললে আমি তো ভুল কথা বলে ফেললাম। উত্তরায় মানে নেব পায়াস পিণ্ডারকেণ অদ্য মায়া আত্মা এবার নির্যাসিত। আমি তো ভুল বলে ফেললাম, তাড়াহুড়ো করে, যেমন ভিখিরি পায়েস খায় সেরকম খেতে গিয়ে তাড়াতাড়ি করে উল্টো পাল্টা করে ফেলেছি। বললেন নলু ভানামি মায়া এবার দৃষ্টা ঠিক কোলাহলন কুরুত। হ্যাঁ, আমি তো বললাম আমি দেখেছি, কোলাহল হচ্ছে কেন? এখন অধিকরণিক জিজ্ঞেস করছেন প্রথম তোয়া জ্ঞাতম যথা খলু অর্থ নিমিত্ত বাহুপাশেনে ব্যাপাদিতা, তুমি কি করে জানলে যে টাকার জন্য গলা টিপে বেড়েছে? সরকার বলছে অঙ্গ নূনম সুদয়া নব স্থানয়া বিবালিকায়া নিঃসুবর্ণকই আভরণ স্থানে ইস্তাকয়া। এই বুদ্ধিটা খুব টনটনে যে ওর অলঙ্কারের স্থানগুলো সব শূন্য, গলায় কানে কোথাও কোনো অলঙ্কার নেই, তাই থেকেই মনে করলাম। এখন এই অলঙ্কারগুলো
তো আমরা জানি বসন্ত সেনা রহস্যকে দিয়ে এসেছিলেন, কাজে তার শরীরে কোনো অলংকার ছিল না। তো এইরকম ব্যাপারটা যখন দাঁড়াচ্ছে, বসন্ত সেনার মাও এসেছেন আদালতে। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে হ্যাঁ, আমার মেয়ে গিয়েছে চারু দত্তের বাড়ি। তখন আহ সরকার তখন দাবি করলো যে এইভাবেই মারা হয়েছে বসন্ত সেনা। কিন্তু আসলে তো বসন্ত সেনা মারা যাননি, বসন্ত সেনাকে ওইভাবে গলা টিপে মেরে সে চলে গিয়েছিল সরকার, কিন্তু তার মৃত্যু হয়নি, তিনি বেঁচে ছিলেন। এবং পরে ওই যে ভিক্ষুকে আমরা দেখেছিলাম, সে এককালে উপকৃত ছিল বসন্ত সেনার কাছে, সেই তার প্রাণ বাঁচায় এবং এসে শেষ পর্যন্ত বসন্ত সেনাকে উদ্ধার করে এবং চারু দত্তেরও প্রাণ বাঁচায়। এবং শেষ পর্যন্ত সকালের প্রাণদণ্ড দেওয়া হয় যখন আর্য রাজ্য গ্রহণ করলেন, কিন্তু চারু দত্তের জন্য সকাল মুক্তি পেয়ে গেল। এগুলো সব পরের কথা, এগুলো এইসব ঘটনার মধ্যে এখন আমরা যাচ্ছি না। তো সকালের এইরকম সমস্ত কার্যকলাপ, এইরকম সমস্ত দুষ্ট বুদ্ধি, কাজে সে যে শুধু মজার ব্যাপার করছে, হাসাচ্ছে লোককে, এটা সেটা কিন্তু তার মূল উদ্দেশ্য নয়। সে হচ্ছে এখানে ভিলেন, এবং ভিলেন হিসেবে তার মাথায় অত্যন্ত ধূর্ত বুদ্ধি, কূট বুদ্ধি আছে। সেটা সে অতটা ওই বোকামি বা ভাড়ামির মধ্যে আড়াল করে রাখে। তো সকালের চরিত্র আমরা এরকম খুব একটা বেশি দেখতে পাই না সংস্কৃত নাটকেও। আগেই বলেছি যে পাশ্চাত্য নাটকে যেমন আমরা ফুল দেখতে পাই, সংস্কৃত নাটকে আমরা বিদূষক পাই, ঠিক সকালের অনুরূপ কিন্তু আমরা কাউকে পাচ্ছি না। যারা একটুখানি মজার কথা বলে বা ভাড়ামি করে, যেমন আমরা ম্যালভোলিও চরিত্রের কথা বলেছিলাম, ম্যালভোলিও প্রেম নিবেদন করছে, সব উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে, সকালের মতনই কতকটা, কিন্তু সে কখনো চিন্তাও করতে পারে না যে সে অলিভিয়াকে গলা টিপে খুন করবে বা তার কোনো রকম ক্ষতি করবে। এটা একেবারেই অকল্পনীয়। এখানে কিন্তু আমরা দেখছি সকালের চরিত্রের মধ্যে সেই ক্রূরতা, নিষ্ঠুরতা রয়েছে, একটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা চরিত্র এইভাবে সৃষ্টি হয়। এইগুলো হলো সকাল চরিত্রের কতগুলো বৈশিষ্ট্য। তো মোটামুটি সকাল সম্বন্ধে এই এতটাই বললাম। পরে ভবিষ্যতে দরকার হলে আবারও আলোচনা করা যাবে। কিন্তু আরো অনেকগুলি হাস্যকর চরিত্র বা হাস্যোদ্রেক করার মতন ঘটনা আমরা পেয়ে থাকি এই বিভিন্ন হাসির নাটকে। তাদের নিয়েও কিছু বলবো। এখনো আমাদের বোধহয় আরো 3টে লেকচার বাকি আছে, এবং প্রহসন নিয়েও পুরো একটা দিন তো অন্তত বলতেই হবে। তো এইগুলো এখনো আমাদের বাকি রইলো, এবং একেবারে শেষকালে যখন শেষ দিন যখন বলবো, সেদিন আবার কিছুটা পাশ্চাত্য শাস্ত্রের, নাট্যশাস্ত্রের ব্যাপার নিয়ে কিছুটা তুলনামূলক আলোচনা কিছুটা এগোতে আশা করছি। এখন সময় কতটা কি কুলোবে সেটার উপরেই নির্ভর করছে। আজকে তো খানিকটা সময় নষ্ট হয়েছে, যাই হোক, এখনো কিন্তু আমাদের আলোচনার সময় অনেকটা রয়েছে। কাজে এখানে আলোচনা আপনারা কি করবেন, আমি সেই সুযোগটা আপনাদের। ওকে, ধন্যবাদ ম্যাডাম, খুবই ভালো লাগলো। আজকে সময়টা একটু ডিস্টার্ব যদিও হলো, যাক ওগুলো কখনো যন্ত্রের সমস্যা তো থাকেই। আচ্ছা, আমি একটু এক এক করে, রীতা ম্যাডাম আছেন? রীতা কর জয়েন করেছে তো। আচ্ছা, শিউলি বাসু। হ্যাঁ দিদি, শুনলাম। আমি বলছি হ্যাঁ, দিদি যে কালিদাসের তৈরি যে হাস্যরস এবং শূদ্রকের তৈরি করা যে হাস্যরস, এটা তো আকাশ পাতাল তফাৎ। অনেক তো তফাৎ, অনেক। অনেক তফাৎ কালিদাসের এখানে ক্ষেত্রে হাস্যরসটা আসছে কমিক রিলিফ হিসেবে, কিন্তু শূদ্রকের ক্ষেত্রে সেটা মানে একটা খুব তার সামাজিক একটা বিশেষ রকমের ব্যাপার রয়েছে, যেটার জন্য শূদ্রকের নাটক টাটকগুলো আমরা শূদ্রকের নাটক আমরা বেশি করে আজকের দিনের নাটকের সঙ্গে তুলনা করে থাকি। ল্যাঙ্গুয়েজ অনেক রং, যে ধরনের ল্যাঙ্গুয়েজ ভাষা, ব্যবহার করা হয়েছে। যে ধরনের ভাষা ব্যবহার করেছেন,
বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিভিন্ন উপভাষা ব্যবহার করেছেন এবং নানা রকমের চরিত্র নিয়ে এসেছেন। এত রকম চরিত্র আমরা কালিদাসে পাইনি, মানে যাকে বলে নিম্ন মানে যেসব চরিত্র, অধম চরিত্র খুব বেশি পাই। এটার পিছনে সামাজিক কারণ তো অবশ্যই আছে। হ্যাঁ, তৎকালীন অবশ্যই সামাজিক কারণটা আছে। হ্যাঁ হ্যাঁ বল। বলছি তৎকালীন সমাজের অনেকটা প্রভাব তো রয়েছে। হ্যাঁ, সমাজে যেটা আমরা প্রহসনের প্রসঙ্গে বলছি এবং বলবো, যে সামাজিক যা কিছু ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো যেমন ভাবে নাট্যে লোকের চোখের সামনে তুলে ধরা যায়, এমন সুযোগ বোধহয় আর কোনো রকম সাহিত্য কীর্তিতে অতটা সুযোগ হয় না। সেইটা পুরোটা সুযোগ শূদ্রক নিয়েছেন, এবং শূদ্রকের যে হাস্যরস সেটা খুবই নতুন, অন্য ধরনের। হ্যাঁ, একদমই অন্যরকম। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ বলুন। আচ্ছা, চিত্রা মুখার্জি ম্যাডাম, বাকিদের একটু শুনে নি। চিত্রা মুখার্জি। দারুণ লাগলো ম্যাডাম, দারুণ, খুব ভালো লেগেছে। প্রত্যেক দিন যেন নতুন নতুন করে জানতে পারছি। খুব ভালো লেগেছে ম্যাডাম। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ, প্রণাম নেবেন ম্যাডাম, খুব ভালো হয়েছে। আর স্যারকেও ধন্যবাদ আমাদের এত সুন্দর ব্যবস্থা করার জন্য, দারুণ লেগেছে ম্যাডাম। আচ্ছা, মনোজ কুমার পাল স্যার। খুবই ভালোই লাগছে। মেন যেটা আগে ম্যাডাম যেটা বলছিলেন যে কালিদাসের যে সময়টার সঙ্গে সূর্যকের সময়টা ফারাক, স্বাভাবিক সামাজিক কিছু তো আছে। শুধু বিদূষক মানে উনি যেটা বললেন যে বিদূষক মানে শুধুমাত্র যে হাসি যাবে তা নয়, এছাড়া যে অন্য যে ক্রূরতা দেখিয়েছে, যেটা এখানে এই মিত্রকটিকে যেটা বলছিলেন উনি, এইটা কিন্তু আগের ক্যারেক্টার গুলো অতটা আসেনি, যে অনেক রকম ক্যারেক্টার আমাদের ঢুকে গেছে। সেটা উনি বেশ ভালোই লাগছে এটা বলছেন, আমরা খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডামকে। থ্যাংক ইউ। মহুয়া ম্যাডাম, মহুয়া মুখার্জি। আমার আজকে ঢুকতে দেরি হয়েছে, একটার পর একটা এত ফোন এসছে, আমি অ্যাটেন্ড করতে করতে দেরি হয়ে গেছে। আজকে আমরা শুরু করতেও দেরি করেছি একটু। মানে আমি 9:06 ঢুকেছি, মানে 9:05, মানে এত ফোন এসছে একের পর এক, আমি ঢুকতেই পাচ্ছি না। সেদিন আমার ঠিক হবেই তো এটা। আমি মিস করলাম, কিন্তু আর কি বলবো, মানে ওরা দেবেন, সবই তো দিচ্ছে ইউটিউবে। হ্যাঁ, সেটাই একটা সুবিধা। যদি তখন কিছু মনে হয় তোমার বলার দরকার ছিল তাহলে বলো। হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, ধন্যবাদ ম্যাডাম। পার্থ সারথী স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকে মানে আজকে আমিও তো একটু দেরি করে ঢুকেছি, মানে একটু বাইরে ব্যস্ত ছিলাম। যাই হোক, তারপরে বিজয়াদির যা শুনলাম দিদির খুবই ভালো লাগলো, এবং খুব মন দিয়ে শুনলাম। এত ভালো লাগলো বসন্ত সেনার কথা, এবং তার সঙ্গে উনি পাশ্চাত্য ব্যাপারটা যে বললেন, যে পাশ্চাত্য, আমার মনে পড়ে গেল যে ওই যে পাশ্চাত্যে হাস্যরস এবং জেস্টার, এইগুলো আমরা পড়েছি বললেন। তো দিদি একটা কথা, বিজয় দিয়ে আপনি প্রণাম নেবেন আমার, বলছি একটা কথা বলি, যে ওই পাশ্চাত্য সাহিত্যে হাস্যরস যেমন আছে, এখানে কি একেবারেই হাস্যরস ছিল না তেমন? মানে ওখানে না থাকতে পারে, অন্য জায়গায় যদি কিছু ছিল একটু বলুন না, আমার খুব সংস্কৃত জানতে, মানে এখন তো আর আপনারা ছাড়া আমাকে বলার কেউ নেই। কিসের হাস্যরস? হাস্যরসের কথাই তো বলছিলাম একদিন ধরে, দিন ধরে। তুমি তো মিস করেছো গোড়াটা। অনেক রকম হাস্যরসের অনেক প্রকারভেদ আছে, এবং অনেক জায়গাতে অনেক ভাবে সেটা আমি বুঝলাম, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি গতটা অন্য জায়গায় ছিলাম, বলবো আরো বলবেন তো আপনি আবার? হ্যাঁ, তখন আরো বলবেন, যদি মনে হয় কোনো কিছু। হ্যাঁ, সিরিজ তো চলবে, আর করে নিচ্ছি কিছু, আমি নোট করে নিচ্ছি কিছু একদম। হ্যাঁ, যদি কিছু মন্তব্য করা থাকে নিশ্চয়ই বলো, সেটা নিশ্চয়ই আমি চেষ্টা করবো। হ্যাঁ, আর নোট করেও নিচ্ছি, আমি আপনার বলাগুলো নোট করছি। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে, খুব ভালো, শুনে খুব আনন্দ হলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা,
দেবস্মৃতি ম্যাডাম। আষাঢ়স্য প্রথম দিবসে আজকে পয়লা আষাঢ়, আপনি আমার প্রণাম জানবেন। ম্যাডাম খুব ভালো আমাকে না, লাগছে। কালিদাসকে প্রণাম জানা। না, আপনাকেও প্রণাম, এত সুন্দরভাবে বললেন মৃচ্ছকটিকের উপরে। ভালো লাগলো। আমার শুধু মনে হচ্ছিল শুনতে শুনতে যে নামগুলো বোধহয় পরিবর্তন হয়েছে, কিন্তু মানে চরিত্রগুলোর পরিবর্তন এখনো সমাজে হয়নি। একদম শুধু একদম ঠিক কথা। সেই অর্থে অনন্য নাটক। আর আমার একটু জানতে ইচ্ছে করছে যে শূদ্রক যখন এটি রচনা করলেন, কালিদাস তো করছেনই না, কিন্তু শূদ্রকের পরবর্তীকালের যারা ছিলেন তারা ঠিক এমন ভাবে হাস্যরসের আড়ালে কেন কিছু রচনা করার সাহস করলেন না বা দেখালেন না? সেইটা তো বলতে পারবো না, কারণ তখন যে কি ছিল এবং সমাজ ঠিক যেটুকু আমরা বই থেকে জানতে পারি তার বেশি তো খুব একটা কিছু জানা আমাদের উপায় নেই। তবে এই প্রহসনের দিকে হেলে যাওয়ার যে একটা ছিল, আগে তো প্রহসন এতটা ব্যাপক ছিল না, অনেকটা পরে হয়েছে খানিকটা। তো সেখানে প্রহসন গুলো যে এসেছে সেখানেও তো এই সামাজিক ব্যাপারটা নিয়েই তো প্রহসন, সমাজের যা কিছু সমালোচনার বিষয় সেগুলো সমালোচনা করেছে। এবং আমার মনে হয় সেখানে শূদ্রক পথ দেখিয়েছেন এবং সেই পথ অনুসরণ করেই এই প্রহসনগুলো লেখা হয়েছে। জানি না প্রহসনগুলো নিয়ে কতটা কি বলতে পারবো, কারণ বলতে গিয়ে সেই দ্রৌপদীর শাড়ির মতো ভাঁজে ভাঁজে খুলে যাচ্ছে, বলার জিনিস এত থাকছে যে কতটা শেষ করে ওঠা যাবে জানি না, চেষ্টা করছি। আরো যে ধরনের হাসির চরিত্র আছে, যেমন এর আগে আলোচনা করেছিলাম ভাসের প্রতিজ্ঞা যৌগোদ্ধরায়ণ, সেখানে তো কোনো নায়িকাকে আমরা দেখছি না স্টেজে, কিন্তু সেখানে ওই হাসির ব্যাপারটাই অনেকটা করে জমিয়ে দিয়েছে, যদিও সেখানে ঠিক এইরকম সমাজের সমালোচনার ব্যাপারটা নেই। এটা শূদ্রকের পরে আমরা মোটামুটি প্রহসনের মধ্যেই দেখি। তো কেন যে কেউ লেখেননি বা লিখলে সেগুলো হয়তো আমরা পাইনি, কারণ সমালোচনা কেউ পছন্দ করে না, এটা খুব স্বাভাবিক। তো যাদের সমালোচনা করা হয়েছে তারাই হয়তো এগুলো সে সময় ধ্বংস করে দিয়েছে, এটাও হয়ে থাকতে পারে। এটা আমার একটা অনুমান, কিন্তু এটা তো বলা সঠিকভাবে বলতে পারছি না, আমার এটা মনে হলো তাই আমি এটা বললাম। ঠিক আছে ম্যাডাম, আর পরের দিন হয়তো বিশ্ব সাহিত্যের আঙ্গিকে বললেন, সেটা তাহলে শুনতে পাবো। চেষ্টা করবো, কতটা হবে জানি না, চেষ্টা তো করবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সমীপেশু দাস। সমীপেশু বল, বলবি? হ্যাঁ, আমি দেবস্মৃতি ম্যাডামের এই প্রসঙ্গটা শুনেই মানে একটা কথা আমার যেটা মনে হলো, যে আমার মানে এটাও আমার একটা মানে ওয়াইল্ড গেস বা এরকম একটা কিছু হতে পারে, সেটা হচ্ছে যে কালিদাস একটা নতুন ভাবে একটু পথ দেখিয়েছিলেন, যে একটা রোমান্টিসিজম নিয়ে আসা। তার আগের বেশিরভাগ ভাস বা এরকম শূদ্রক এরকম কিছু কিছু জায়গাতে একটা রাজনৈতিক পটভূমির মূলক এই আখ্যানগুলো বেশি নাটকের মধ্যে এখানে উঠে আসছে। কিন্তু তার পাশাপাশি যখন আরেকটু পরবর্তীকালে উপরূপক গুলো যখন তৈরি হচ্ছে, সেই উপরূপক গুলোর মধ্যে কিন্তু এরকম মানে একটা সোসাইটাল কিছু জিনিসকে সেখানে দেখানো হয়েছে, এবং তার মধ্যেও কিন্তু কিছু কিছু মানে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। এবং ওই বিশেষ করে আপনি যে কথাটা বললেন ওটা আমার খুব মানে ভালো লাগলো, এবং এটা আমারও একটা শিক্ষা হলো যে ওই আসলে সে কিন্তু সকার বা সংস্থানক সবটাই জানে, কিন্তু ওই রকম একটা আড়ালে একটু ভাড়ামো বা কিছু কথাবার্তা বলে এই রাবণ কুন্তিকে হরণ করেছে বা এরকম ধরনের যে কথাবার্তা যেগুলো রয়েছে, সে কথা বলে আর কি মানে নিজেকে খুব সরল বা একটু অশিক্ষিত একটু প্রমাণ করার একটা ব্যাপার। তো ওই রকম কিছু কিছু হাস্য সংকুল ব্যাপার সেগুলো কিন্তু উপরূপক গুলোর মধ্যেও মানে যেগুলো একটু মাইনর ছিল সেইগুলোর মধ্যেও কিন্তু ওই জায়গাগুলো একটু একটু ছিল, যদিও তার কোনো স্ক্রিপ্ট মানে খুব মুশকিল। যেমন কাব্য বলে একটা উপরূপকের কথা পাওয়া যায়, কিন্তু সেই কাব্য উপরূপকের তখনকার কোনো না স্ক্রিপ্ট পাওয়া যায় না, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যে খুব কবিদের লেখার দ্বারা এগুলো হতো তা নয়। মানে এগুলো এক একটা মানে কি বলবো একটা চলতি কিছু ঘটনার উপর একটা সাময়িক স্ক্রিপ্টেড একটা কিছু এরকম পারফরমেন্স থাকতো সাধারণত উপরূপকের ক্ষেত্রে। কিছু কিছু যেগুলো ওই অভিনয় হতো, তারপরে সেটার অস্তিত্ব, যেমন ঠাকুর পুজো হয়ে গেলে তাকে ভাষা দিয়ে দেওয়া হয়,
তার তো আর কিছু হ্যাঁ থাকে না। হ্যাঁ, তার কারণ ওই এরকম। টপিক গুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এরকম বালিবধ বা হচ্ছে কামদহন, এগুলোর জন্য কোনো আলাদা করে ওরকম কবির লেখার প্রয়োজন পড়ে না। এগুলো নিজেরা একটা ওই গীতি আলেখ্য লেখার মতন করে ওরকম একটা লিখে একটু অভিনয় করে, মানে ওগুলো একটা ক্যাটেগরি আর কি ছিল। তো হ্যাঁ, ওইগুলোর মধ্যেও যেমন কিন্তু আমাদের যেমন কথকতা, হ্যাঁ হ্যাঁ কথকতার মধ্যে তো নানান রকমের জিনিস ঢোকানো হতো বা ইচ্ছে মতো বাদ দিয়ে আবার অন্য জিনিস আনা যেত, সেরকম আর কি, খানিকটা এক্সটেম্পোর ব্যাপার ছিল। হ্যাঁ হয়তো হ্যাঁ সেরকমই হ্যাঁ। হবে। তো ওই জায়গাগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গাতে মানে সমাজের নিম্ন স্তরের লোকেদের বা কিছু ওরকম কিছু কিছু মানে একটু পিন ফোটানোর মতো কথাবার্তা ওখানগুলোতে মানে থাকতো, বা মানে সেটা হুম, ওই হুম। সংজ্ঞাগুলো দেখেই কিছুটা অনুমান করা যায়। কিন্তু মানে মেইন স্ট্রিম যেটা রূপক ছিল, দশরূপক, সেই দশরূপকের মধ্যে এই প্রকরণের মধ্যে মৃচ্ছকটিক আর ওই কিছু প্রহসনের মধ্যে কিছু ছাড়া সেইভাবে ওই রকম একটু ব্যঙ্গাত্মক হাস্যরস যেটাকে বলা হয় আর কি, মানে সেই আপনি যেটা বললেন ওইগুলো আর খুব একটা সেরকম মানে ছিল হয়তো অনেক কিছুই, ছিল এবং হয়তো তারপর আমাদের হয়তো কাছে সেগুলো পৌঁছয়নি, আমাদের পৌঁছচ্ছে, কাছে এতদিনে আর পৌঁছয়নি। সেগুলো নেই। কিন্তু এরকম একেবারেই যে সেটা উঠে গেছিল বা একটা তো রাজরোষে পড়ার একটা চাপ বা কিছু সেই সব তো সেই সময়ও ছিল, অবশ্যই। এগুলো তো কোনোদিনই যায় না। হয়তো সেরকম একটা কারণের জন্য ওই মাইনর উপরূপকের মধ্যে ওই জায়গাগুলো এসে গেছিল, মানে যেগুলো ঠিক সফিস্টিকেটেড এই দশরূপকের মধ্যে আনা যায় না, সেইগুলো একটু ওই জায়গাগুলোর মধ্যে দিয়ে মানে একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হয়েছিল। মানে আমার এটাই একটু মনে হলো বলে একটু সংযোজন আমারও করলাম মনে হয় আর তুই ঠিকই বলছিস, আমারও এরকমই ধারণা। কারণ এত রকমের জিনিস ছিল, সেগুলো গেল কোথায়, তার কোনো উদাহরণ আমরা পাই না কেন। এটা আমার অনেকবার মনে হয়েছে যে এগুলো খুব মাটির কাছাকাছি ছিল বা সাধারণ মানুষের খুব কাছাকাছি ছিল, এগুলো সার্ভাইভ করেনি, হয়তো হ্যাঁ, মানে করতে দেওয়া দশরূপকটা খুব হয়নি। মানে রাজতন্ত্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল আর কি, এবং কিছু হ্যাঁ, কিছু উপরূপক পেয়েছিল মানে যেমন যেগুলো নাটিকা, একটু যেমন ইয়ে। নাটিকা, হ্যাঁ উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটিকা ওইগুলো এমনকি একটু শতক ঠিক ছিল। পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি, এইটুকু। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সময়ও একটু হয়ে আসছে। আচ্ছা, কেউ কিছু এক দু কথা বলতে চান আর কেউ? তাহলে আমরা কমপ্লিট করতে পারি আজকে। ওকে, ঠিক আছে। আমি ডেকে নিচ্ছি একটু আমাদের একাডেমির প্রেসিডেন্ট শর্মিলা মুখার্জি ম্যাডামকে প্রোগ্রামটা সমাপ্ত ঘোষণা করার জন্য। হ্যাঁ, ম্যাডাম, ভীষণ সুন্দর একটা সেশন, যেমন অন্যদিনও হচ্ছে তেমনি আজকের দিনটাও ভীষণ সুন্দর এবং ইনফরমেটিভ। আমার বহু জিনিসই এর মধ্যে জানা নেই, তাই জন্য খুবই আমার কাছে মানে অনেক বেশি আগ্রহের এই ব্যাপারটা, অনেক খুব সুন্দর হলো। তো আবার আমি সামনের দিনের যে সেশনের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে রইলাম। আর অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আর আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং সামনের দিনের যে ইনফরমেশন সেটা আপনারা লিংক পেয়ে যাবেন, ইনফরমেশন